প্রতিটা বিষয় নিয়ে আমরা কথা বলি। প্রিন্সিপাল অফ ফাইন্যান্স এর যে অধ্যায় নিয়ে কথা বলছি সেটি টাইটেল লেখা আছে, দেখতেই পাচ্ছ, টাইম ভ্যালু অফ মানি। যার বাংলা হলো অর্থের সময় মূল্য। আসলে সময়ের একটি আর্থিক মূল্য আছে। আমরা প্রায় বলি আমার সময়ের অনেক দাম আছে, কথা তো সত্য। সময়ের একটি আর্থিক মূল্য আছে, এবং সেই মূল্যটা স্টুডেন্ট হিসেবে তোমরা অবশ্যই জানো যে তোমার পকেটে যে অলস টাকাটা আছে সেটা যদি তুমি কোনো বিজনেসে ইনভেস্ট করো তাহলে মানি মেক্স মানি, অর্থ অর্থ বহন করে আনে। দুই বন্ধু, দুই বন্ধুর পকেটে 10,000 করে টাকা আছে। একজন 10,000 টাকা পকেটেই রেখে দিল, 1 বছর পরে 10,000ই থাকবে। তারই বন্ধু 10,000 টাকা সে কোনো একটি প্রজেক্টে ইনভেস্ট করলো, করে একটি ব্যবসায় বিনিয়োগ করলো। স্বাভাবিকভাবেই সময়ের বিবর্তনে তার 11,000 টাকা বাড়তেও পারে, কমতেও পারে। আমার কথা বুঝতে পারছো? ইট ডাজ নট মিন দ্যাট অলওয়েজ বাড়বে, আমি এমনটা বলছি না, কিন্তু অর্থের একটি সময় মূল্য ইন জেনারেল সেন্স। কিছু ব্যবসা আছে, কিছু জায়গা রয়েছে যেখানে রিস্ক ফ্রি ইনভেস্টমেন্টের সুযোগ রয়েছে, কিন্তু আমরা সেটাকে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি ইনভেস্টমেন্ট মানেই সেখানে লাভ লস দুটোই থাকবে। ইউ নিড টু অ্যাপ্লাই ইউর মেরিট, তোমরা সেখানে মেধার অ্যাপ্লাই করবে। এবং অফকোর্স মেধাবী যদি হও তাহলে অবশ্যই অর্থ সময়ের বিবর্তনে অর্থের মূল্য বৃদ্ধি পাবে। তাহলে অর্থের সময় মূল্য জিনিসটা আসলে কি? খুব সহজ কথায়, সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে, এ কথা কিন্তু বলি নাই। সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে বৃদ্ধি ঘটে তাকে অর্থের সময় মূল্য বলে। আমি কি এটা বলেছি ইমন? বলেছি সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তন হয়, বাড়তেও পারে, কমতেও পারে। যদিও বিশেষজ্ঞরা বলছে মানি মেক্স মানি, জেনারেল কনসেপ্টই হলো মানুষ অর্থের ইনভেস্টমেন্ট করে টু গেট ব্যাক, হ্যাঁ, মোর অ্যামাউন্ট, একটু বেশি টাকা ফেরত পাওয়ার উদ্দেশ্যে। এই কারণে বলা হয়েছে মানি মেক্স মানি। যাই হোক, তাহলে আপনাকে অর্থের ক্লাস করবে সাউন্ড। সময় মূল্য কাকে বলে? আমি একটু স্লো মোশনে পড়ানোর সুবিধার্থে সব ছাত্ররা ধীরে ধীরে ক্লাসে আসতে পারবে। এই কারণে তাদেরকে সাথে করে নেওয়ার সুবিধার্থে আমরা একটু স্লো মোশনে থিওরিটিক্যাল বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করছি, একই সাথে অঙ্ক শুরু করে দিব ইনশাল্লাহ। তাহলে অর্থের সময় মূল্য, এখানে সংজ্ঞাটা লেখা আছে, সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে তাকে অর্থের সময় মূল্য বলে। তাহলে এমন যদি হতো দুই বন্ধুর পকেটে 1 লক্ষ টাকা ছিল জানুয়ারি মাসের 1 তারিখে, বছর শেষে হতে পারে এক বন্ধুর 1 লক্ষ টাকা 5 লাখ টাকায় কনভার্ট হতে পারে, আবার এক বন্ধুর 1 লক্ষ টাকা 50,000 টাকায় কনভার্ট হতে পারে। এই যে সময়ের পরিবর্তনের সাথে সাথে তার যে অর্থের মূল্যের পরিবর্তন হলো, এটার নামই হলো অর্থের সময় মূল্য। ওকে, এবার আসো অর্থের ভবিষ্যৎ মূল্য কাকে বলে, একটি কথা এখানে বলা হয়েছে। তো যদি এই প্রশ্নটা 3 স্টার দেওয়া, কিন্তু এই প্রশ্নটা পড়ার সম্ভাবনা কম। ভবিষ্যৎ মূল্য মানে আজকের অর্থ ভবিষ্যতে যে রূপ ধারণ করবে। তার মানে বর্তমানে বিনিয়োগকৃত কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ একটা নির্দিষ্ট সময় পরে সুদ আর আসল মিলে যে টাকাটা হয় তাকে অর্থের ভবিষ্যৎ মূল্য বলে। আসলে এই কনসেপ্টটা আমরা 100% সঠিক বলছি না, এই কারণে অর্থের ভবিষ্যৎ মূল্য মানে যে হ্যাঁ সবসময় শুধু সুদে ইনভেস্ট করতে হবে বিষয়টা এমনটি নয়। বিজনেস পারপাজে তোমার লাভও হতে পারে, লসও হতে পারে। তার মানে আজকের বিনিয়োগকৃত অর্থ একটা নির্দিষ্ট সময় শেষে যে পরিমাণ অর্থের রূপান্তর হবে সেটাকেই অর্থের ভবিষ্যৎ মূল্য বলে। আমি আবার সংজ্ঞাটা চেঞ্জ করে দিচ্ছি। আজকের বিনিয়োগকৃত অর্থ একটি নির্দিষ্ট সময় পরে যে অর্থের রূপ লাভ করবে, যে অর্থের রূপ দান হবে বা রূপ লাভ করবে সেটাকেই অর্থের ভবিষ্যৎ মূল্য বলা হয়। এটা হতে পারে সুদ আর আসল মিলে বর্ধিত হতে পারে, মানে মুনাফা আর আসল মিলে বর্ধিত হতে পারে, আবার লস আর আসল মিলে টাকাটা কমেও যেতে পারে। এটা অ্যাকচুয়াল ল্যাঙ্গুয়েজ, যারা বুঝে লিখলে এটা লেখা উচিত ছিল। তো যাই হোক, যেভাবে লেখা আছে তোমরা আশা করি বুঝতে পারছো, এটি ব্যাংকিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে এখানে। ব্যাংকিং ল্যাঙ্গুয়েজে আজকে যে টাকা বিনিয়োগ করবে ভবিষ্যতে সুদ আর আসল সহ সেই টাকাটা বর্ধিত হবে, সেটা এখানে বলা আছে। একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ একটি নির্দিষ্ট সময় পরে সুদ আসল সহ যে পরিমাণ অর্থ বহন করে আনে তাকে অর্থের ভবিষ্যৎ মূল্য বলে। আর আজকের বিনিয়োগকৃত অর্থ, আমরা দুটো সুদ নিয়ে কথা বলবো, একটি হলো সরল সুদ আর একটি হলো চক্রবৃদ্ধি সুদ। এমনিতেই তোমাদের কাছে আজকে জেনারেল পারসেপশন তোমাদের আসলে কেমন? ইমন বলো তো দেখি, সরল সুদ আসলে কোনটাকে বলে?
স্যার শুধু যে স্যার লাভের ওই মূলধনের উপর যে সুদ প্রদান করা হয় তাকে হচ্ছে সরল সুদ বলে, আর হচ্ছে মূলধন প্লাস সুদের উপর যে সুদ প্রদান করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলে। ও ও কিন্তু ভালো, একবারে সহজ সরল ভাষাই বলেছে। শুধুমাত্র বিনিয়োগকৃত মূলধনের উপরে যে সুদ অর্জিত হয় তাকে সরল সুদ বলে। তার মানে ফাইন্যান্স, এখানে আমরা কিন্তু টাকাটা আমরা উই আর ইনভেস্টিং মানি, বিনিয়োগকৃত অর্থের উপরে যে সুদ অর্জিত হয়, শুধুমাত্র বিনিয়োগকৃত মূলধনের উপরে সরাসরি যে সুদ অর্জিত হয় তাকে সরল সুদ বলা হয়। আর চক্রবৃদ্ধি সুদ বিনিয়োগকৃত মূলধন প্লাস অর্জিত সুদের উপরে আবার যে সুদ অর্জিত হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলে। বইয়ে যাই লেখা থাকুক না কেন, বইয়ে কথাটাই লেখা আছে প্রতি বছর সুদ, প্রত্যেক বছর শেষে সুদ আসলের সাথে যোগ হয়ে নতুন আসল নির্ধারিত হবে, এবং সেই আসলের উপরে সুদ ধার্য করাকে চক্রবৃদ্ধি সুদ বলে। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর পর সুদের টাকা আসলের সাথে যোগ হয়ে হয়ে আসল বর্ধিত হলো, এবং সেই আসলের উপরে পুনরায় সুদ ধার্য করাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ। এই অধ্যায়টি যদি আমরা ভালো করে বুঝি, তাহলে বিজনেস ম্যাথমেটিক্স এর ম্যাথমেটিক্স ফর ফাইন্যান্স নামে যে অধ্যায়টা আছে সেটি আমাদের কমপ্লিট হয়ে যাবে। যদিও আমি বলেছি সেখানে প্রায় 60টা অঙ্ক আমি তোমাদের করাবো, বাট সেম ফাইন্যান্সের এই টাইম ভ্যালু অফ মানির একই সূত্র অ্যাপ্লাই করে। এবার একটি ভাষার সাথে তোমরা প্রায়ই অভ্যস্ত, তাহলে আমরা কয়েকটা বিষয় আজকে দেখলাম। অর্থের সময় মূল্য কাকে বলে, খুব সহজে বলেছি। সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে এটাকে অর্থের সময় মূল্য বলে। এবং সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ নিয়ে কথা বললাম। আরেকটি ভাষা কমার্সের স্টুডেন্ট হিসেবে অবশ্যই বুঝতে হবে, যেটিকে আমরা বলে থাকি মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি। এর ইংলিশ হলো ইনফ্লেশন। ইনফ্লেশন, এই মুদ্রাস্ফীতি জিনিসটা কমার্সের স্টুডেন্টকে জানতেই হবে। ভালো চাকরি পেতে চাও, ভাইভাতে এই প্রশ্ন তোমাকে করা হবে, হোয়াট ইজ ইনফ্লেশন। ইনফ্লেশন মিনস হলো জেনারেল ইনক্রিজ ইন দ্য প্রাইস লেভেল। জেনারেল ইনক্রিজ ইন দ্য প্রাইস লেভেল, যার বাংলা হলো দ্রব্যমূল্যের দামের ঊর্ধ্বগতি। দ্যাট মিনস পারচেসিং পাওয়ার অফ মানি ইজ ডিভ্যালুয়েট, যার অর্থ হলো অর্থের ক্রয় ক্ষমতা কমে যাওয়া। তাহলে মুদ্রাস্ফীতি দুটো পরিস্থিতির উপর ভিত্তি করে হয়। এক হলো অর্থের ক্রয় ক্ষমতা কমে যাওয়া, এবং জিনিসপত্রের, সাধারণ জিনিসপত্রের মূল্য বৃদ্ধি পাওয়া। উদাহরণস্বরূপ, আগে আমি 100 টাকা বাজারে নিয়ে যে 20 টাকা দিয়ে 1 কেজি চিনি কিনতাম, 50 টাকা দিয়ে 1 কেজি তেল কিনতে পারতাম। বুঝতে পারছো? আরো 30 টাকা দিয়ে 5 কেজি তরকারি কিনে বাসায় আসতে পারতাম। 5 টাকা 6 টাকা কেজি যেরকম ছিল। বেশি দিনের আগের কথা বলছি না, আমি জাস্ট 2016-17 সালের দিকে যদি দেখাই, 1 কেজি চিনির দাম 18 থেকে 20 টাকা অনলি। তাহলে 100 টাকা, ঠিক সেম 100 টাকা আজকেও যদি পকেটে করে আমি নিয়ে যাই, তাহলে যে ঘটনাটা ঘটেছে সেটা মুদ্রাস্ফীতির কারণে আমার অর্থের ক্রয় ক্ষমতা কমে গেছে। 100 টাকা বলছে আমি সরি, আমি 1 কেজি চিনি, 1 কেজি তেল, 5 কেজি তরকারি সব বাদ থাকলো, 100 টাকায় হাফ কেজি চিনি আপনি সম্ভব কিনা, সম্ভব হবে। কারণ আপনার অর্থের ক্রয় ক্ষমতা কমে গেছে। তার অর্থ হলো জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে। তাহলে বোঝা গেল মুদ্রাস্ফীতি দুটো পরিস্থিতির উপর ভিত্তি করে হয়। একটা হলো জিনিসপত্রের মূল্য বৃদ্ধি পেল এবং অর্থের ক্রয় ক্ষমতা কমে গেল, পার্চেসিং পাওয়ার অফ মানি, অর্থের যে ক্রয় ক্ষমতা সেটি কমে যাওয়াটাই হলো মুদ্রাস্ফীতি, যেটাকে ইনফ্লেশন বলা হয়। এখন কি তোমরা বলতে পারবে মুদ্রাস্ফীতি কাকে বলে? বলো দেখি, সাগর ভাঙ্গি এবং সাদিয়া আফরিন, কে বলতে পারবে মুদ্রাস্ফীতি কাকে বলে? অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পাওয়াকে মুদ্রাস্ফীতি বলে। অর্থের ক্রয় ক্ষমতা কমে যায় এবং একই সাথে বাজারে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি পাওয়ার এই পরিস্থিতিকে, এই সিচুয়েশন বা পরিস্থিতিকে মুদ্রাস্ফীতি বলে। তাহলে কি পরিমাণ মুদ্রাস্ফীতি বাংলাদেশে হয়েছে ইউ ক্যান ইমাজিন। তাহলে কমার্সের স্টুডেন্ট হিসেবে তোমাকে অর্থনীতিটা বুঝতে হবে, বিকজ তোমরা আজকে জেনারেশন, পরবর্তীতে এই রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দায়িত্ব তোমরা গ্রহণ করবে। কাজে তোমাকে এগুলো হাউ টু কন্ট্রোল, এবং এটা কেন বর্ধিত হয়, কিভাবে কন্ট্রোল করা যায়, এই বিষয়গুলো আমাদেরকে শিখতে হবে। এরপর আসো এই অধ্যায়ের অঙ্ক করার জন্য আমাদের যে প্রশ্নটা জানতে হবে, হোয়াট ইজ অ্যানুইটি কি। স্যার মূল্যস্ফীতি স্যার, বলো। স্যার মূল্যস্ফীতিটা জানি কি, যে মুদ্রাস্ফীতি তো সেম জানলাম। জিনিস, মূল্যস্ফীতি মানেই জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়া, তার মানে অর্থের ক্রয় ক্ষমতা কমে যাওয়া। যেটাকেই মুদ্রাস্ফীতি বলে সেটাকেই মূল্যস্ফীতি বলে। ও, ইজ ইট তো ক্লিয়ার নাও? দুইটারই একই সঙ্গে। একই সংজ্ঞা। বরং মুদ্রা সংকোচন জিনিসটা আলাদা। মুদ্রাস্ফীতি আর মুদ্রা সংকোচন, ইনফ্লেশন অ্যান্ড ডিফ্লেশন, ওইগুলো আলাদা জিনিস। কিন্তু মুদ্রাস্ফীতি এবং মূল্যস্ফীতি সেম কথা, হ্যাঁ? এবার আসো দেখো,
অ্যানুইটি, ইংলিশে বলা হয় অ্যানুইটি। আমরা যখন অঙ্ক করাবো, তোমাদের সূত্র যখন লেখাবো, তখন এ বলে একটি শব্দ লিখবো। অ্যানুইটি মানে হলো বার্ষিক বৃত্তি, বা তোমরা কিস্তি বলে থাকো যেটিকে। হ্যাঁ, অ্যানুইটি এটা একটি ইংলিশ শব্দ। আমরা যখন সূত্র লেখাবো, ফাইন্যান্সের অঙ্ক যখন করাবো, তখন আমরা একটি সূত্রে আমরা একটি এ ব্যবহার করব। হোয়াইট বোর্ডটা কম বেশি দেখতে পাচ্ছ। এতে অ্যানুইটি, এই অ্যানুইটি শব্দের অর্থ কি বলো? বার্ষিক বৃত্তি বা বার্ষিক কিস্তি যেটি বলো না কেন, অ্যানুইটি মানে বার্ষিক বৃত্তি অথবা বার্ষিক কিস্তি যেটি আমরা বলি না কেন, এতে অ্যানুইটি শব্দটা আমরা ব্যবহার করব। এই প্রশ্নটা আমরা অনেক জায়গায় পড়েছে, দেখছি এটিকে আরেকটা নাম হলো বার্ষিক বৃত্তিটা কি আসলে। স্বাভাবিকভাবেই কোনো ব্যাংক থেকে তুমি যদি লোন নাও অথবা এনজিও থেকে লোন নাও, প্রত্যেক বছর শেষে অথবা একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর যে পরিমাণ অর্থ তোমাকে পরিশোধ করতে হয় অথবা তুমি গ্রহণ করো, ওইটাকেই অ্যানুইটি, বার্ষিক বৃত্তি বা বার্ষিক কিস্তি বলা হয়। এটাই এখানে বলা আছে দেখো, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত, একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান বা প্রাপ্তিকে বার্ষিক বৃত্তি বলে। তাহলে একথা শুধু আমরা বলছি না, ফাইন্যান্স অর্থ এমনটি নয় যে অনলি ইউ উইল ইনভেস্ট মানি, শুধু যে তুমি টাকা বিনিয়োগ করবে তা নয়। ফাইন্যান্স মিনস হলো ফাইন্ড আউট দ্য সোর্স অফ দ্য মানি, বরং অর্থের উৎস খুঁজে বের করো। সামটাইমস ইউ অলসো টেক দ্য মানি, তুমিও অর্থ গ্রহণ করো, অ্যান্ড রিইনভেস্ট দ্য মানি, এই অর্থটা আবার পুনরায় বিনিয়োগ করো। সো ফাইন্যান্স অর্থ হলো অর্থ গ্রহণ করা, একই সাথে অর্থটা বিনিয়োগও করা। তাহলে তুমি যখন লোন নিচ্ছ তখন তুমি কিস্তি পে করছো, আবার তুমি যখন টাকা বিনিয়োগ করলে তখন তোমাকে কেউ আবার উল্টা কিস্তি তোমাকে পে করলো। কাজে বলা হয়েছে অ্যানুইটি বা বার্ষিক বৃত্তি অর্থ হতে পারে একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত, একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর যে নির্দিষ্ট পরিমাণ অর্থ গ্রহণ করা হয় অথবা প্রদান করা হয় তাকে বার্ষিক বৃত্তি বলে। যেমন ব্যাংক থেকে যদি তুমি লোন নাও, ব্যাংক বলছে সুদ আর আসল মিলে প্রত্যেক মাস শেষে আমাকে আপনি 5,000 করে টাকা দিবেন প্রত্যেক মাস শেষে। ওইটাই হলো একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করো অথবা তুমি গ্রহণ করো, এটির নামই হলো বার্ষিক বৃত্তি বা বার্ষিক কিস্তি, অ্যানুইটি বলা হয়। এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো সাধারণ বার্ষিক বৃত্তি আর একটা হলো বিলম্বিত বার্ষিক বৃত্তি। সাধারণটা যেটার সাথে তোমরা অভ্যস্ত, প্রতিটি কিস্তি নির্দিষ্ট সময়কাল শেষে প্রদান করা হয় বা পাওয়া যায়। অর্থাৎ বাংলাদেশে যে আমরা যে জেনারেল অ্যানুইটি যেটা দেখে থাকি, প্রত্যেক এনজিও যখন লোন দেয় তখন তারা যে বৃত্তিটা গ্রহণ করে, যে কিস্তিটা গ্রহণ করে, এটা কিন্তু সাধারণ বৃত্তি বা সাধারণ কিস্তি। কারণ প্রতিটা কিস্তি একটা নির্দিষ্ট সময়কাল শেষে হয় প্রদান করতে হয় অথবা গ্রহণ করতে হয়, মাসের শেষে বা মাসের শুরুতে। এটাকে সাধারণ বৃত্তি বলে। কিন্তু তোমাদের পরীক্ষায় ইম্পর্টেন্ট কোশ্চেন হলো বিলম্বিত বার্ষিক বৃত্তি কি। এটি মনে হয় আমি তোমাদের এই কিছুদিন আগে পরীক্ষার প্রশ্নের জন্য মুখস্থ করিয়ে দিয়েছিলাম। বিলম্বিত বার্ষিক বৃত্তি মুখস্থ আছে হাসিব? মুখস্থ আছে কিনা আকাশ সর্দার? বিলম্বিত বার্ষিক বৃত্তি যে বৃত্তি বছরের শুরুতে প্রদান না করে বিলম্বে প্রদান করা হয় তাকে বিলম্বিত বৃত্তি বলে। চুক্তি সম্পাদনের একটি নির্দিষ্ট সময় থেকে আরম্ভ হয়, ভবিষ্যতে নির্ধারিত সময় পর্যন্ত চলতে থাকে, অথবা বছরের শুরুতে সৃষ্টি না হয়ে বিলম্বে শুরু হয় এবং ভবিষ্যতে নির্ধারিত সময়কাল পর্যন্ত চলতে থাকে, তাকে বিলম্বিত বার্ষিক বৃত্তি বলে। যদি এটার অ্যাপ্লিকেশনটা কম আমাদের দেশে, ঠিক আছে। আসলে এই অধ্যায়ের আর ইম্পর্টেন্ট কোশ্চেন কোনটা কোনটা আছে আমি একটু যেহেতু সকল ছাত্রের উপস্থিতি নাই, কারণ আমরা একটু থিওরিটিক্যাল প্রশ্নগুলো আমি একটু বোঝানোর চেষ্টা করছি। এগুলো লেস ইম্পর্টেন্ট কোশ্চেন। চিরস্থায়ী বৃত্তি কাকে বলে? চিরস্থায়ী বৃত্তি সাধারণত আমরা যারা বীমা যদি কেউ করে, আজীবন বীমা, মৃত্যু পূর্ব পর্যন্ত তাকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর যে টাকা প্রদান করতে হয়, এটাকে চিরস্থায়ী বৃত্তি বলা হয়। সেটাই বলা আছে দেখো, নির্দিষ্ট সময় পর পর সমপরিমাণ কোনো বৃত্তির অর্থ যদি অনির্দিষ্ট কাল পর্যন্ত প্রদান করা হয়, যেমন আজীবন বীমা, আমৃত্যু পর্যন্ত। বীমা কোম্পানি বলল আপনি যতদিন মৃত্যুবরণ না করবেন প্রত্যেক মাসে মাসে 1,000 করে টাকা আমাকে পে করবেন, চিরস্থায়ী বৃত্তি আপনার জন্য। আপনি মারা যাওয়ার পরে আপনার যারা ওয়ারিশ আছে, যারা নমিনি আছে, দে উইল টেক দ্য মানি, তারা অর্থ গ্রহণ করবে
আপনি যদি 1 বছরও কিস্তি দিয়ে মারা যান, তাও সাপোজ 20 লাখ টাকা আমি তাদেরকে দিব, 10 বছর দিলেও 20 লাখ টাকা দিব। এভাবে বীমা কোম্পানির সাথে আমার একটি কন্ট্যাক্ট হয়েছে। চিরস্থায়ী ভিত্তি বা চিরস্থায়ী কিস্তি, একটু নেটওয়ার্কে মনে হয় প্রবলেম হয়েছে। একটু মিউট করে নাও সবাই, একটু মিউট করে নেওয়ার জন্য সবাইকে বিশেষভাবে বলছি। তাহলে যেটি পড়াচ্ছিলাম আমি, নেটওয়ার্কের একটু উইকনেসের কারণে একটু প্রবলেম হয়েছে। যাই হোক, যেমনটি বলছিলাম, চিরস্থায়ী ভিত্তি এটি লেস ইম্পর্টেন্ট, কিন্তু একটি ইম্পর্টেন্ট বিষয় আমাদের ম্যাথমেটিক্স ফর ফাইন্যান্স, বিজনেস ম্যাথে রয়েছে এবং একই সাথে ফিনান্সে আছে, যেটির নাম হলো ইআইআর, যেটাকে আমরা বলে থাকি ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, বাংলায় বলা হয় কার্যকরী সুদের হার। এই বিষয়টা আমরা একটু বোঝানোর চেষ্টা করি। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটি টাইটেল। ইআইআর আমাদেরকে সূত্র যেমন জানতে হবে, আমাদেরকে এই অঙ্কটা করাও শিখতে হবে। ইআইআর ক্যালকুলেশন করার সূত্র 1 + r⁻n-1। আমি সূত্রের এক্সটেনশনটা দেখাবো, খুব ভালো করে সূত্রটা বোঝাবো। ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, ইআইআর, ব্যাখ্যা কি বললাম বলো? ইফেক্টিভ ইন্টারেস্ট রেট এর বাংলা বলো সাইমন সুলতানা, ইমন। ইফেক্টিভ ইন্টারেস্ট, কার্যকরী সুদের হার। কার্যকরী সুদের হার। তাহলে প্রশ্ন হলো স্যার, সুদের হার তো আমরা বুঝি যেটি ব্যাংক ডিক্লেয়ার করে দেয়। আমি সাপোজ ব্যাংক থেকে লোন নিলাম, ব্যাংক আমাকে বললো আপনার সুদ দিতে হবে বছরে 10% হারে, এটি নর্মাল ইন্টারেস্ট রেট। কিন্তু ইফেক্টিভ ইন্টারেস্ট রেট আসলে কোনটা? কার্যকরী সুদের হার। ব্যাংক বললো 10% হারে আপনি চক্রবৃদ্ধি সুদ দিবেন, কিন্তু ব্যাংক বললো ম্যাচুরিটি পিরিয়ড প্রতি 3 মাস পর পর আমাকে সুদ দিবেন, বছরে 4 বার সুদ দিবেন। প্রতি 3 মাস পর পর হলে 12 মাসে ব্যাংক 4 বার সুদ ডিক্লেয়ার করেছে, 4 টাইমস। এখন এই যে বছরে 4 বার সুদ দেওয়ার কারণে সুদের উপরে সুদ, সুদের উপরে সুদ হতে 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 সত্যিকার অর্থে এই 10% যে পার্সেন্টেজ রূপান্তর হয়, তার নাম হলো ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বা কার্যকারী সুদের হার। আমি আবারও বলছি, সাধারণ সুদের হার, মেজবা সাদিক, ব্যাংক আমাকে বললো চক্রবৃদ্ধি সুদে আপনি লোন নিচ্ছেন, বছরে সুদ দিবেন 10% হারে। কিন্তু পরীক্ষার প্রশ্ন হলো ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা কত? ব্যাংক 10% হারে সুদ নিয়ে নিবে আমার কাছ থেকে, কিন্তু ব্যাংক বলছে আমি প্রতি 3 মাস পর পর আমাকে সুদ দিতে হবে। 3 মাস পর পর মানে 1 বছর 4 বার। তাহলে 1 বছরে 4 বার মানে সুদের উপরে সুদ, সুদের উপরে সুদ হতে হতে সত্যিকার অর্থে দেখা গেল এই 10% সুদ 15 বা 17%-এ কনভার্ট হয়ে যেতে পারে। এবং এটার নামই হলো ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বা কার্যকারী সুদের হার বা প্রকৃত সুদের হার, যেটি ব্যাংক সাধারণত ডিক্লারেশন করে না। এটি হাউ টু ক্যালকুলেট, এই সূত্র দেখে কঠিন মনে হবে, আমি ছোট্ট সূত্র কিভাবে এক্সটেনশন হতে হতে বড় হয় সেটি আমি তোমাদেরকে দেখাবো। আমরা যদি, আমি যদি লাইনটা কেটে দিয়ে এখনই ফিরে আসো, তাহলে আর ব্রেক দিতে হবে না, আমার মনে হয় সেটি ওয়াইজ হবে। আমি তোমাদের লিভ দিচ্ছি, তোমরা এখনই ক্লাসে আবার ফিরে আসো।